যখন আয়েশার মা অনন্যা কান্না করতেছিল তখন তার চোখের পানি নদীর পাশে ঘাসের উপরে গিয়ে পড়ে। আর ঠিক সেখান থেকে একটি ঘাসের পরী প্রকট হয়। হঠাৎ করে আয়েশার মা অনন্যা পরীকে দেখে অবাক হয় এবং পরী তাকে বলে, তুমি ভয় পেও না, আমি একটি পরী, তুমি কান্না করো না। আসলে মানুষের জীবনে অনেক সময় সুখ দুঃখ কষ্ট এগুলো থাকেই। তোমাদের জীবনেও অনেক কষ্ট রয়েছে। তুমি অনেক ভালো মনের একজন মানুষ, কত কঠিন কঠিন কাজ করে সংসার চালিয়েছ, তারপরেও অসৎ পথে কাজ করনি। নিজের মেয়েকে লালন পালন করার জন্য দিনরাত পরিশ্রম করেছ। তাই আমি তোমাকে তোমার মেয়ের বিয়ে উপলক্ষে এই ঘাসের লেহেঙ্গাটি উপহার দিলাম। এই নাও, এটা হচ্ছে ঘাসের জাদুর লেহেঙ্গা। এটা তোমার মেয়েকে তুমি পরিয়ে দিবে। তোমার মেয়ে যখন এই লেহেঙ্গাটি পরবে সে আকাশে উড়তে পারবে আর তোমাদের ইচ্ছাও পূরণ হবে। এই বলে ঘাসের পরী হাওয়ায় মিলিয়ে গেল। এরপরে আয়েশার মা অনন্যা বাড়িতে চলে আসে এবং আয়েশাকে সেই জাদুর লেহেঙ্গাটি পরতে দেয় এবং আয়েশাকে সবকিছু সে খুলে বলল। মায়ের মুখের থেকে এই কথা শোনার পর আয়েশা তো অনেক অবাক এবং আয়েশা বলল, সত্যি বলছি মা, পরী আমাকে জাদুর লেহেঙ্গা দিয়েছে। তাহলে আমি এখন দেরি না করে এটি পরে নিই এবং দেখি এই জাদুর লেহেঙ্গাটি পরলে আমি সত্যি সত্যি আকাশে উঠতে পারি কিনা। এরপরে আয়েশা জাদুর লেহেঙ্গাটি পরে ফেলে এবং সঙ্গে সঙ্গে সে হাওয়ায় ভাসতে থাকে। আর তখন আয়েশা বলতে থাকে, আরে মা, পরী তো সত্যি কথা বলেছে। এই দেখো, আমি সত্যি সত্যি হাওয়ায় ভাসছি। তাহলে আমি যদি এই জাদুর লেহেঙ্গাটি পরে বিয়ে করি তাহলে তো সবাই অনেক অবাক হয়ে যাবে, সবার টাক লেগে যাবে। কিন্তু মা, বিয়ের জন্য তো এখনো অনেক টাকা পয়সার প্রয়োজন, সেটার কি হবে? আয়েশা এ কথা বলতে বলতে হঠাৎ করে ওদের ঘরের ভিতরে টাকার বৃষ্টি হতে শুরু করে। অনেক অনেক টাকায় ওদের ঘর ভর্তি হতে থাকে। এটা দেখে আয়েশার মা অনন্যা বুঝতে পারে যে পরী এই জাদুর লেহেঙ্গাটি দিয়েছে এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়। এই লেহেঙ্গা ওদের সব ইচ্ছা পূরণ করবে। হ্যাঁ রে মা, পরী আমাকে বলেছিল যে এই জাদুর লেহেঙ্গা তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। পরী আমাদের জন্য যা করেছে তার জন্য আমরা পরীর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আয়েশা ও তার মায়ের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকলো না। এভাবেই তারা বাকিটা জীবন সুন্দরভাবে কাটিয়ে দিল। অনন্যা নামের একজন বিধবা মহিলা তার একমাত্র মেয়ে আয়েশাকে নিয়ে একটি ছোট্ট গ্রামে বসবাস করত। আর এভাবেই অনন্যার জীবন কাটছিল। সে আয়েশাকে অনেক ভালোবাসতো। আয়েশাও পড়াশোনাতে অনেক ভালো ছিল। এভাবেই কয়েকটি বছর পার হয়ে যায়। ওদের সংসারের খরচ বেড়ে যায়। আয়েশাকেও প্রতিটা সাবজেক্টে প্রাইভেট পড়তে হয়। তাই আয়েশা তার মায়ের সাথে অন্য বাড়িতে কাজ করে যেন বাড়তি কিছু টাকা আয় হয়। অন্যদিকে আয়েশা এত ভালো স্টুডেন্ট ছিল যে কলেজের অন্য ছেলেরাও আয়েশার সাথে বন্ধুত্ব করতে চাইতো। ওদের ক্লাসে চঞ্চল নামের একটি ছেলে ছিল। সে ছেলে ওদের গ্রামের অনেক ধনী পরিবারের একটি ছেলে। চঞ্চল মনে মনে আয়েশাকে অনেক পছন্দ করে। একদিন চঞ্চল আয়েশার কাছে এসে বলল, শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি হয়তো বা বুঝতে পেরেছো কি বলবো, তারপর আমি বলতেছি। সেটা হলোই আমি তোমাকে বিয়ে করতে চাই। চঞ্চল, আমি জানি তোমার ব্যাপারটা, তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তুমি কি আমার বিষয়ে কিছু জানো? আমি একজন ভালো ছাত্রী হতে পারি, কিন্তু আমার পরিবার তোমাদের মতো এতটা ধনী না। তুমি কি জানো আমার মা অন্যের বাড়িতে কাজ করে? আমিও মাঝে মধ্যে অন্যের বাড়িতে কাজ করি। তোমাদের পরিবার অনেক ধনী আর আমরা অনেক গরিব, তাই তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবার মানাবে না। তোমার মা বাবা এই বিষয়টা মেনেও নিবে না। তাই তুমি তোমাদের ধনীদের মতো কোনো একটি মেয়েকে বিয়ে করে নিও। আমি গরিব, আমাকে মাফ করে দিও। আমি তোমার প্রস্তাবটি রাখতে পারছি না চঞ্চল। এভাবে বলো না আয়েশা, আমি আমার বাবা মায়ের সাথে কথা বলবো, তারা নিশ্চয়ই তোমার মায়ের সাথে কথা বলবে। তুমি আমাকে এভাবে ফিরে দিও না, আমি সত্যিই তোমাকে অনেক পছন্দ করি। এরপর চঞ্চল তার বাবা মায়ের সাথে আয়েশার বিষয় নিয়ে সবকিছু খুলে বলে। আয়েশার কথা শুনে চঞ্চলের মা বলল,
কি করছ তুই? এইসব কাজের বাড়ির মহিলার মাইয়ারে তুই পছন্দ করছস? আমি এই বিয়া মানতে পারুম না। ওর মা তো আমাদের বাড়িতেও মাঝে মাঝে কাজ করতে আয়। দেখ, আমাদের একটা মান সম্মান আছে। তুই কি এখন ওই মাইয়ার লাইগা এই মান সম্মান নষ্ট করবি? আমাদের বাড়ির কাজের মেয়েকে বিয়ে করে আমাদের মান সম্মান ভাসাইবি, ডুবাইবি? ক। তোকে ভালো একটা কলেজে পড়াচ্ছি, ভালো করে লেখাপড়া শেষ কর, শেষ করে একটা চাকরি বাকরি করবি। তা না করে তুই কিনা কাজের মাইয়ারে বিয়া করবি? ছি ছি ছি, আমি লোক সমাজে মুখ দেখাবো কেমনে? দেখো মা, ভালো কলেজে কিন্তু আয়শাও পড়ে, আর সেটা কিন্তু ওর মা বাবার টাকা দিয়ে নয়। ওর নিজের মেধার কারণে আমাদের কলেজে পড়ে। ও আমাদের কলেজে ট্যালেন্ট প্লে বৃত্তি পেয়েছে, তাই নয় ওকে প্রত্যেক মাসে মাসে কলেজ থেকে টাকা দেওয়া হয় না। শুধু সব সময় আয়শাই প্রথম হয়েছে। এসব কি তোমরা জানো না? টাকা দিয়ে কারো কখনো বিচার করা হয় না মা, বিচার করা হয় তার কাজে ও গুণের কারণে। আর আমার চোখে আয়শা অনেক গুণবতী একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি। তোর সাথে তর্ক কইরাও কোনো লাভ নাই, কারণ তোর তো আর আমার কথা কোনো কিছু কানের ভিতরে ঢুকবে না। তুই যেটা ভালো বুঝবি সেটাই তো করবি, বুঝছি তো। অহন শোন, আমি তোর কথা রাখবো, ওই মায়ের লগেই তোরে বিয়া দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা, বলো? হন, ওই মায়েরে বলবি যেন বিয়েতে অনেক ধুমধাম কইরা আয়োজন করে। আর শোন, এই সপ্তাহে তোর বাবারে লইয়া ওদের বাড়িতে যাব। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বিয়া পাকা, বুঝলি? চঞ্চল ওর বাবা মায়ের কথা শুনে অনেক খুশি হয়, কিন্তু মনে মনে চঞ্চল এটাও ভাবতে থাকে যে আয়েশাদের এত ধুমধাম করে বিয়ে করার ক্ষমতা নেই। এই সপ্তাহে চঞ্চলের বাবা মা আয়েশার বাড়িতে যায়। আরে আরে, আপনারা আমার বাসায় কি মনে করে? কোথায় যে আপনাদের বসতে দিই? বসেন বসেন, বিছানার পরেই বসেন। আরে আরে, বেশি ব্যস্ত হবেন না। আমি এখানে একটা সম্বন্ধ নিয়ে এসেছি। আপনার মেয়ে আয়েশা আর আমার ছেলে চঞ্চল, ওরা দুজন একই কলেজে পড়াশোনা করে এবং দুজন দুজনাকে ভালোবাসে। এখন ছেলে মেয়েরা যা সিদ্ধান্ত নেয় সেটা বাবা মাকে মেনে নিতে হয়, তাই আমাদেরকেও বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে। তোমার মেয়ে যথেষ্ট গুণবতী ও রূপবতী, এতে আমাদের কোনো আবদার নেই। আমাদের হচ্ছে একটা আবদার, সেটা হলো যে বিয়েটা অনেক ধুমধাম করে দিতে হবে। সুন্দর করে গেট সাজিয়ে খাবারটা দিয়ে যেন আমাদের আত্মীয় স্বজনের সামনে আমাদের নাক কাটা না যায়। এই শর্ত মানতে পারলেই আমরা আমার ছেলের সাথে তোমাদের মেয়ের বিয়ে দিব। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যেভাবে পারি বড় করে আয়োজন করে আমার মেয়ের বিয়ে দিব। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এরপর চঞ্চলের মা ও বোন অনন্যার মুখ থেকে এইসব কথা শোনার পরে ওখান থেকে চলে যায়। আর তখন আয়েশা এসে তার মাকে বলে, মা, তুমি এটা কি করলে? আমাদের কাছে এত টাকা পয়সা কোথায় যে আমরা অনেক বড় করে বিয়ের আয়োজন করব? যে কয়েকটা টাকা তুমি মানুষের বাড়িতে কাজ করে জমিয়েছো, সে টাকা দিয়ে তো একটা মঞ্চ সাজানো হবে না। তুমি কেন ওদের কথায় রাজি হলে মা? আমার কপালে যদি বড়লোক ঘরের বাড়িতে বিয়ে না থাকে তাহলে কিভাবে বিয়ে হবে বলো? তুমি এইগুলো বাদ দাও মা। দেখ মা, আমি তো তোকে কখনো কোনো কিছু দিতে পারিনি। যখন শুনলাম চঞ্চল ছেলেটা তোকে অনেক ভালোবাসে, তখন আমি কিভাবে বলতে পারি যে বিয়েতে আমার মত নেই? প্রয়োজনে আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করে হলেও আমি তোকে ধুমধাম করে বিয়ে দেব। তুই চিন্তা করিস না, সবকিছু একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়েশার মা আয়েশাকে খুশি করার জন্য কথাটা বলে দেয়, কিন্তু আয়েশার মা অনন্যাও জানতো এতটা টাকা ম্যানেজ করা অনেক কঠিন কাজ। তাই এসব কথা ভেবে আয়েশার মা অনন্যা একটা জঙ্গলের দিকে যেতে থাকে এবং একটা নদীর পাশে বসে সে কান্না করতে থাকে। আমার স্বামীটা মারা যাওয়ার পর আমি মেয়েটাকে একাই মানুষ করেছি, কখনো ওকে কোনো কিছু বুঝতে দেইনি। কিন্তু একটা ভালো সম্বন্ধে আসাতে আমি ওর জন্য কিছুই করতে পারছি না। এখন আমি কি করব? মেয়েটার মন রক্ষা করার জন্য তো আমি বলে দিয়েছি যে বিয়ের অনুষ্ঠান অনেক ধুমধাম করে হবে। এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এভাবেই যখন আয়েশার মা অনন্যা কান্না করতেছিল, তখন তার চোখের পানি নদীর পাশে ঘাসের উপরে গিয়ে পড়ে। আর ঠিক সেখান থেকে একটি ঘাসের পরী প্রকট হয়। হঠাৎ করে আয়েশার মা অনন্যা পরীকে দেখে অবাক হয় এবং পরী তাকে বলে, তুমি ভয় পেও না, আমি একটি পরী।
তুমি কান্না করো না। আসলে মানুষের জীবনে অনেক সময় সুখ দুঃখ কষ্ট এগুলো থাকেই। তোমাদের জীবনেও অনেক কষ্ট রয়েছে। তুমি অনেক ভালো মনের একজন মানুষ। কত কঠিন কঠিন কাজ করে সংসার চালিয়েছ, তারপরেও অসৎ পথে কাজ করনি। নিজের মেয়েকে লালন পালন করার জন্য দিনরাত পরিশ্রম করেছ। তাই আমি তোমাকে তোমার মেয়ের বিয়ে উপলক্ষে এই ঘাসের লেহেঙ্গাটি উপহার দিলাম। এই নাও, এটা হচ্ছে ঘাসের জাদুর লেহেঙ্গা। এটা তোমার মেয়েকে তুমি পরিয়ে দিবে। তোমার মেয়ে যখন এই লেহেঙ্গাটি পরবে, সে আকাশে উড়তে পারবে, আর তোমাদের ইচ্ছাও পূরণ হবে। এই বলে ঘাসের পরি হাওয়ায় মিলিয়ে গেল। এরপরে আয়েশার মা অনন্যা বাড়িতে চলে আসে এবং আয়েশাকে সেই জাদুর লেহেঙ্গাটি পরতে দেয় এবং আয়েশাকে সবকিছু সে খুলে বলল। মায়ের মুখের থেকে এই কথা শোনার পর আয়েশা তো অনেক অবাক এবং আয়েশা বলল, সত্যি বলছি মা, পরি আমাকে জাদুর লেহেঙ্গা দিয়েছে। তাহলে আমি এখন দেরি না করে এটি পরে নিই এবং দেখি এই জাদুর লেহেঙ্গাটি পরলে আমি সত্যি সত্যি আকাশে উঠতে পারি কিনা। এরপরে আয়েশা জাদুর লেহেঙ্গাটি পরে ফেলে এবং সঙ্গে সঙ্গে সে হাওয়ায় ভাসতে থাকে। আর তখন আয়েশা বলতে থাকে, আরে মা, পরি তো সত্যি কথা বলেছে। এই দেখো, আমি সত্যি সত্যি হাওয়ায় ভাসছি। তাহলে আমি যদি এই জাদুর লেহেঙ্গাটি পরে বিয়ে করি, তাহলে তো সবাই অনেক অবাক হয়ে যাবে, সবার টাক লেগে যাবে। কিন্তু মা, বিয়ের জন্য তো এখনো অনেক টাকা পয়সার প্রয়োজন, সেটার কি হবে? আয়েশা এ কথা বলতে বলতে হঠাৎ করে ওদের ঘরের ভিতরে টাকার বৃষ্টি হতে শুরু করে। অনেক অনেক টাকায় ওদের ঘর ভর্তি হতে থাকে। এটা দেখে আয়েশার মা অনন্যা বুঝতে পারে যে পরি এই জাদুর লেহেঙ্গাটি দিয়েছে, এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়। এই লেহেঙ্গা ওদের সব ইচ্ছা পূরণ করবে। হ্যাঁ রে মা, পরি আমাকে বলেছিল যে এই জাদুর লেহেঙ্গা তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। পরি আমাদের জন্য যা করেছে তার জন্য আমরা পরির কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আয়েশা ও তার মায়ের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকলো না। এভাবেই তারা বাকিটা জীবন সুন্দরভাবে কাটিয়ে দিল।